ইসরায়েলের বর্তমান নীতি নিজ নাগরিক এবং বন্দীদের জন্য বিপজ্জনক মন্তব্য ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। গাজায় প্রাণ গেল আরও ৪১ ফিলিস্তিনির, খাদ্য ও পানির তীব্র সংকট। 10 বছর বিরতির পর ইরানের ওপর ফিরল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। বিদেশে থাকা সম্পদ জব্দ, প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের হুঁশিয়ারি। ইউক্রেনের কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 4, আহত অনেকে। জবাবে রুশ তেল উত্তোলন কেন্দ্রে আঘাত জেলেনস্কি বাহিনীর। যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জায় অস্ত্রধারীর গুলিতে নিহত 4, আহত 8 জন। হামলাকারীর আত্মহত্যা। নর্থ ক্যারোলাইনায় বন্দুক সহিংসতায় 3 জনের প্রাণহানি। এবং শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। নবপত্রিকা স্থাপন, বিহিত পূজা সহ কলকাতার মণ্ডপে মণ্ডপে নানা আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। ইসরায়েলি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে গাজার স্কুলগুলো। ধ্বংসস্তূপের মধ্যেই বাধ্য হয়ে বাস করতে হচ্ছে ফিলিস্তিনিদের। খাবার আর বিশুদ্ধ পানি খুঁজে পেতে বিভিন্ন জায়গায় তাদের ঘুরতে হচ্ছে দিনভর, তবুও জুটছে না আহার। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের বর্তমান নীতি তার নিজ নাগরিক এবং গাজার বন্দীদের জন্য বিপজ্জনক। এদিকে গেল একদিনে গাজায় ইসরায়েলি হামলায় ৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে আবাসিক এলাকা, স্কুল এবং হাসপাতাল। পাশাপাশি হতাহতদের কাছে চিকিৎসা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জি-নোয়েল বাররোজ মন্তব্য করেছেন, ইসরায়েলের বর্তমান নীতি তার নিজের নাগরিক এবং গাজার বন্দীদের জন্য বিপজ্জনক। তিনি বলেছেন, গাজার ওপর মানবিক অবরোধ তুলে না নেয়া, অর্থনৈতিক চাপ বন্ধ না করা এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ অব্যাহত রাখা শাস্তিমূলক হতে পারে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গাজার স্কুলগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মানুষ ধ্বংসস্তূপের মধ্যে বাস করছে। প্রতিদিনের বড় চিন্তা খাদ্য ও সুপেয় পানি খুঁজে পাওয়া। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৬,০০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,৬৮,১৬২ জন, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ ও গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইংল্যান্ড। স্থানীয় সময় শনিবার জনসমুদ্রে পরিণত হয় লিভারপুল শহর। ৬০,০০০ আন্দোলনকারীর উপস্থিতিতে একই দিন ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধের দাবি জানান জার্মানির রাজধানী বার্লিনের বাসিন্দারা। এদিকে যুদ্ধবিরতির মাধ্যমে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবি জানান ইসরায়েলি নাগরিকরা। স্থানীয় সময় শনিবার গাজা যুদ্ধ বন্ধের দাবিতে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে আন্দোলন করেন ফিলিস্তিনি সমর্থকরা। ঐতিহাসিক ডিস্ট্রিক্ট 6 এলাকার মুইর স্ট্রিট মসজিদ থেকে শুরু হয় এ বিক্ষোভ। এ সময় ব্যানার, স্লোগান ও প্রতীকী কফিন হাতে নিয়ে হাজারো মানুষ শহরের কেন্দ্র ঘুরে গিয়ে শেষ করেন পার্লামেন্ট ভবনের সামনে। আহ্বান জানান চলমান সংঘাত বন্ধের। ফিলিস্তিনের সমর্থনে আন্দোলন হয়েছে ইংল্যান্ডের লিভারপুল শহরেও। লেবার পার্টি সম্মেলনের আগে আয়োজিত এ মিছিলে সরকারের অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দ্বিচারিতা করছেন। মুখে শান্তির কথা বললেও ঠিকই ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছেন তিনি। ফিলিস্তিনিদের সমর্থন জানাতে আমি এখানে এসেছি। টিভিতে গণহত্যার খবর দেখতে দেখতে আমি অসুস্থ হয়ে গেছি। আমাদের সরকার এখনো ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে আর মানুষ না খেয়ে মরছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই দিন জার্মানির রাজধানী বার্লিনের রাজপথেও নামে জনতার ঢল। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি, ফিলিস্তিনের গণহত্যায় জার্মানির জড়িত থাকার অভিযোগও তোলেন প্রতিবাদকারীরা। যুদ্ধবিরতির মাধ্যমে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করে ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছেন ইসরায়েলি বাসিন্দারা। এদিন জিম্মি মুক্তিতে চূড়ান্ত সমঝোতার দাবি জানান তারা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য বা E3 তৎপরতায় 10 বছরের বিরতির পর ইরানের ওপর পুনরায় কার্যকর হয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা।
এতে বিদেশে থাকা ইরানের সম্পদ জব্দ হওয়ার পাশাপাশি দেশটির বিভিন্ন অস্ত্র চুক্তি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রোগ্রামও বন্ধ হয়ে গেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পেজেশকিয়ান প্রশাসন। এ অবস্থায় প্রতিশোধমূলক পদক্ষেপ না নেয়ার জন্য তেহরানকে হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের 3 দেশ। দফায় দফায় আলোচনার পরও সুরাহা হলো না ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যতের। অবশেষে নিষেধাজ্ঞা ফিরল ইরানের ওপর। শুক্রবার জাতিসংঘে রাশিয়া ও চীনের প্রস্তাব ব্যর্থ হওয়ার পর 10 বছর পর রোববার থেকে দেশটির ওপর নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চালু হয়। এতে মধ্যপ্রাচ্যের দেশটির বিভিন্ন অস্ত্র চুক্তি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কার্যকর হয়েছে জরিমানা। এমনকি অন্য কোনো দেশ যদি ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তবে তাদেরকেও জরিমানা করা হবে। পাশাপাশি বিদেশে থাকা ইরানের সম্পদও জব্দ করা হয়। এই পদক্ষেপকে অন্যায়, অন্যায্য এবং অবৈধ বলে বর্ণনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই অবস্থায় পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে দেশটির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে আলোচনায় বসে পেজেশকিয়ান প্রশাসন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবছে তেহরান। দেশটির এক আইন প্রণেতা জানান, এ বিষয়ে পার্লামেন্টে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইরানকে কোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। তারা বলেন, নিষেধাজ্ঞা পুনরায় আরোপ মানে এই নয় যে কূটনীতির রাস্তা বন্ধ হয়ে গেছে। পরিস্থিতিকে আরও খারাপ করে এমন কোনো পদক্ষেপ না নিয়ে ইরানকে আইনিভাবে আবারও আলোচনার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা। তবে তেহরান বলছে, অন্যায় ও অন্যায্য দাবি মানার পরিবর্তে নিষেধাজ্ঞায় মাথা পেতে নেবে ইরান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ সহ কয়েকটি শহরে হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। এদিন জাপোরিঝিয়ায় আহত হয়েছেন আরও 21 জন। অন্যদিকে পাল্টা জবাবে রাশিয়ার তেল উত্তোলন কেন্দ্রে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। রোববার ভোরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে কিয়েভ। টানা কয়েক ঘন্টার আক্রমণে রাজধানীর অন্তত 5টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ে আবাসিক ভবন, আগুন লাগে হাসপাতালে। এতে হতাহত হন বেশ কয়েকজন। ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, এক রাতে 595টি ড্রোন ও 48টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। তবে 568টি ড্রোন ও 43টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইউক্রেনীয় সেনারা। স্থানীয় সামরিক প্রশাসন নিশ্চিত করেছে, কিয়েভের অন্তত 15টি স্থানে সরাসরি আঘাত হেনেছে রাশিয়া। হামলায় শহরের বাসিন্দারা মেট্রো স্টেশনে আশ্রয় নেয়। কিয়েভের মেয়র বলেন, হাসপাতালের ওপর এই আঘাত রাশিয়ার গণহত্যার আরেকটি উদাহরণ। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই হামলাকে রাশিয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণগুলোর একটি বলে অভিহিত করেছেন। এদিন ইউক্রেনের জাপোরিঝিয়াতেও চলে রুশ বাহিনীর হামলা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হয়েছেন অনেকেই। ও জাপোরিঝিয়ার অন্তত 3টি নতুন গ্রাম দখল করেছে বলেও দাবি দেশটির। পাল্টা জবাবে রাশিয়ার চুভাশিয়া অঞ্চলের একটি তেল উত্তোলন কেন্দ্রে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। স্থাপনাটিতে আগুন ধরে যায় এবং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার আক্রমণ শুধু বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে, যা যুদ্ধাপরাধ ছাড়া কিছু নয়। তিনি উদ্ধারকর্মী ও চিকিৎসা সেবায় নিয়োজিতদের ধন্যবাদ জানান। রাশিয়া এবারও ইউক্রেনকে বিদ্যুৎবিহীন করার কৌশল নিয়েছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। এদিকে হামলার সময় প্রতিবেশী দেশ পোল্যান্ড নিজেদের দক্ষিণাঞ্চলের 2টি শহরের আকাশসীমা বন্ধ করে দেয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে এবার 2 অঙ্গরাজ্যে একদিনেই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে একটি চার্চে বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হন অন্তত 8 জন। এ সময় পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টের এক রেস্টুরেন্টে বন্দুকধারীর গুলিতে অন্তত 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হন অন্তত 8 জন। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা যেন থামছে না। দেশটির মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত অন্তত 8 জন। এ সময় পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় শনিবার গাড়ি নিয়ে চার্চের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলাকারী। গুলি চালাতে চালাতে এক পর্যায়ে চার্চে আগুন ধরিয়ে দেন।
খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বন্দুকযুদ্ধে হামলাকারীর মৃত্যু হয় বলেও জানায় গ্রান্ড ব্লাঙ্কার শহরের পুলিশ প্রধান। তার পরিচয় শনাক্ত হয়েছে উল্লেখ করে জানান 40 বছর বয়সী থমাস জ্যাকব সাবেক মার্কিন সেনা সদস্য ছিলেন। ঘটনার তদন্তে 100 FBI এজেন্ট নিয়োগ দেয়া হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এটাকে ভয়াবহ ঘটনা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে আরেকটি হামলা বলেও মন্তব্য করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টে বন্দুকধারীদের গুলিতে 3 জন নিহত হন। নদী তীরবর্তী এক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এতে আহত হন 8 জন। ইন্টারকোস্টাল ওয়াটারওয়েতে ভাসমান একটি নৌকা থেকে গুলি চালানো হয় বলেও জানায় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় বিপাকে সুপারস্টার থালাপতি। তার দলের বিরুদ্ধে পুলিশের মামলা আয়োজন হয়েছিল নিয়ম মেনে, দাবি আইনজীবীদের। আজ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। পশ্চিমবঙ্গের মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আরাধনা। দুর্গাপূজার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখুন, আজকে ধর্মীয় রীতি অনুসারে আজ থেকেই কিন্তু মহাপুজোর যে আয়োজন সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ সময় সকাল 9টা থেকেই কিন্তু মহা সপ্তমীর যে নির্ঘণ্ট সেটি শুরু হয়েছে। সেটি চলবে স্থানীয় সময় দুপুর 12টার সময়। আপনি জানেন যে আজকের যে পুজোর সূচি বা নির্ঘণ্ট এটা কিন্তু একটি ধর্মীয় রীতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালবেলা যেটি করা হয় নবপত্রিকা অর্থাৎ স্থানীয় ভাষায় আমরা যেটাকে বলি কলা বউ স্নান, তারপর হয় হচ্ছে সংকল্প এবং তারপর একদিকে ঢাক, ধুনুচি এবং সামগ্রিকভাবে আজকের যে পুজোর আয়োজন সেই আয়োজনটি মহাপুজো এবং আজকেই মহিষাসুর মর্দিনী রূপে দেবী দুর্গাকে আজ থেকেই কিন্তু যে পূজা সেই পূজা শুরু হয়। এবার আসি কলকাতা সহ কলকাতার আশেপাশে এবং গোটা রাজ্যে যে পুজোর আবহ আজকে যে মহাসপ্তমী সকাল থেকে যে মহাসপ্তমীর পুজো বা এই পুজোর মূল পুজো যে শুরু হয়ে গিয়েছে, এর পাশাপাশি কিন্তু আজকেই কুমারী পুজোর যে আনুষ্ঠানিকতা সেটিও কিন্তু চলছে। আমরা জানি যে বেলুড় মঠে, ঐতিহাসিক বেলুড় মঠ, সেখানে ইতিমধ্যেই কুমারী পুজোর অনুষ্ঠান শুরু হয়েছে সূচি অনুযায়ী। এছাড়াও রাজ্যের বিভিন্ন মঠে আমরা বিভিন্ন মন্দিরেও কিন্তু কুমারী পুজোর আয়োজন হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আজ থেকেই কলকাতার মণ্ডপে মণ্ডপে জনস্রোত, সুনামি আমরা দেখতে পাবো এবং সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সকাল থেকে যেহেতু পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয় বা রাত জেগে অনেক মহাষষ্ঠীর রাতে প্রচুর সংখ্যক মানুষ কচিকাচারা মধ্যবয়সীরা তারা কলকাতার মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করেছেন, বলা ভালো মণ্ডপ দর্শন করেছেন, বিভিন্ন থিম বিষয় ভাবনা তারা চেকে দেখেছেন। সে কারণেই তারা অনেকেই কিন্তু গভীর রাত পর্যন্ত ছিলেন যেহেতু আজকে হয়তো দুপুরের পর থেকে কিন্তু এই জনশ্রোণী বা দর্শনার্থীদের ভিড় সেটি কিন্তু আমাদের চোখে পড়বে। আমরা গতকালও দেখেছি বিভিন্ন মণ্ডপে বিষয় ভাবনাগুলো মণ্ডপের বা পুজোর আয়োজকরা তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং একই রকম ভাবে কিন্তু আজকেও আমরা দেখব যে মহাসপ্তমী দুপুরের পর থেকে কিন্তু কলকাতা এবং শহরতলি এলাকাতে কিন্তু মণ্ডপে মণ্ডপে জনস্রোত দেখা যাবে। আপনি জানিয়ে রাখি যে ফোরাম ফর দুর্গাপুজো উৎসব কমিটি বলছে যে কলকাতা শহরে শুধু 28টি পুজো হচ্ছে, রাজ্য জুড়ে প্রায় 45,000-এর মতো পুজো হচ্ছে। তো এই ছিল আমার কাছে মহাসপ্তমীর সকালে যে পূজা আরম্ভ, বিভিন্ন সূচি সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। দুর্গাপূজার সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ভারতে। থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে জনগণের প্রাণহানির ঘটনায় রাজনৈতিক দল তামিলাকা ভেটরি কাজাগামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতীয় পুলিশ। যদিও দলটির আইনজীবীদের দাবি সব নিয়মকানুন মেনেই সভার আয়োজন করেছিল। নিহতদের পরিবারের জন্য আলাদা আলাদা করে 10 লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন থালাপতি ও রাজ্য সরকার। বিক্ষুব্ধ জনতার হামলার আশঙ্কায় বিজয়ের বাড়ির বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
থালাপতি বিজয় ভারতের তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় নাম। এই অভিনেতার জনপ্রিয়তায় যেন এবার তার জীবনের অন্যতম অন্ধকার অধ্যায় হয়ে দাঁড়ালো। প্রিয় অভিনেতাকে একবার কাছ থেকে দেখার জন্য, একবার হাত দিয়ে ছুঁয়ে দেখার জন্য হাজারো মানুষের ভিড়ের স্রোতে এগিয়ে যায় ভক্তরা। তবে এই স্মৃতি মোটেও সুখের ছিল না। তাড়াহুড়োয় শ্বাসরোধ ও পদদলিত হয়ে প্রাণ হারান বেশ কয়েকজন ভক্ত। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগামের জনসভায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আপনজনদের হারিয়ে শোকে দিশেহারা স্বজনরা। এমন একটা জায়গায় জনসভার অনুমতি দেয়া একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত ছিল। বের হওয়ার কোনো পথই ছিল না। ভিড় এতটাই ছিল যে মানুষ নড়াচড়াই করতে পারেনি। পুলিশের উপস্থিতিও ছিল না বললেই চলে। কোনো নিরাপত্তা দেয়নি। ভেতরে ছিল মাত্র 1 বা 2 কর্মকর্তা। ভারতের তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের নির্বাচনী জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এতে তার টিভিকের 2 শীর্ষ নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। আসামি করা হয়েছে টিভিকের সাধারণ সম্পাদক ও বিজয়ের ঘনিষ্ঠ সহযোগী এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সিটি নির্মল কুমার, পশ্চিম কারুর জেলা সম্পাদক মথিয়া জাগান সহ মোট 6 জনকে। মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে উদাসীনভাবে কাজ করা এবং সরকারি কর্মকর্তাদের নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি তামিলনাড়ু পাবলিক প্রপার্টি আইনেও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও টিভিকের আইনজীবীরা দাবি করেছেন দলটি সরকারের জনসমাবেশের জন্য বেঁধে দেওয়া সব নিয়ম মেনেই কাজ করেছে। দুর্ঘটনাটি থালাপতি বিজয়কে গভীরভাবে শোকাহত করেছে বলে জানান তারা। হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিজয়। নিহতদের প্রত্যেকের পরিবারকে দলের পক্ষ থেকে 20 লাখ রুপি এবং আহত প্রায় 100 জনকে 2 লাখ রুপি করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আহতদের খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। এক সংবাদ সম্মেলনে স্ট্যালিন জানান, রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এমন বড় প্রাণহানি আগে কখনো ঘটেনি। ভারাক্রান্ত হৃদয়ে আমি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। নিহতদের পরিবারের জন্য 10 লাখ রুপি এবং আহতদের জন্য 1 লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আমি অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছি, যা ঘটনাটি তদন্ত করে সরকারকে প্রতিবেদন জমা দেবে। এই ঘটনার পর বিজয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে বিজয়ের বাড়ি পৌঁছাতে পারে। এই আশঙ্কা থেকে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নেপালে জেনজির বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 20 দিন পর প্রথমবার জনসম্মুখে এলেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এ সময় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন সরকারকে অসাংবিধানিক আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেন তিনি। ক্ষমতা হারালেও দেশেই থাকার ঘোষণা দেন ওলি। বিশ্লেষকদের ধারণা, আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করেই প্রকাশ্যে এসেছেন তিনি। চলতি মাসের শুরুতে নেপালের কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভের ঘটনা ঘটে। রাজধানী কাঠমান্ডু সহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে হতাহত হন অনেকে। ভাঙচুর ও আগুন দেওয়া হয় পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন অবকাঠামোয়। দুর্নীতি বিরোধী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণকে ঘিরে সৃষ্ট এই বিক্ষোভের জেরে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবার গণ অভ্যুত্থানের 3 সপ্তাহ পর প্রথমবার জনসমক্ষে হাজির হলেন নেপালের সাবেক এই প্রধানমন্ত্রী। স্থানীয় সময় শনিবার ভক্তপুরের এক ভাষণে ওলি বলেন, দেশকে সাংবিধানিক মূলধারায় ফিরিয়ে আনার পাশাপাশি শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে। তার দাবি, সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নয় বরং সাংবিধানিক বিধান লঙ্ঘন করে গঠিত হয়েছে। তবে এই 3 সপ্তাহ তিনি কোথায় ছিলেন, এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী 5 মার্চ দেশটির নির্বাচনকে সামনে রেখেই প্রকাশ্যে এসেছেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফিলিপিন্সে তাণ্ডব চালানোর পর ভিয়েতনামের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন বুয়ালোই। সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে, বন্ধ বিমানবন্দর, বহু ফ্লাইট বাতিল। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে জনসমুদ্রে পরিণত হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। স্থানীয় সময় শনিবারের আন্দোলনে পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, গিলগিট বালতিস্তান থেকে দলে দলে যোগ দেন তার সমর্থকরা। একে জাতির স্বাধীনতা বলে আখ্যা দিয়েছেন পিটিআই নেতা। বিশ্লেষকরা বলছেন, সমর্থকদের ঢল প্রমাণ করছে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত থামলেও জনপ্রিয়তা হারাননি ইমরান।
স্থানীয় সময় শনিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে জড়ো হন হাজারো সমর্থক। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নিয়ন্ত্রণে থাকা শহরটির সমাবেশে যোগ দেন তার বোন আলিমা খানও। ইমরান খানের জন্য সবাই এখানে সমবেত হয়েছে। প্রত্যেকের উচিত জেলের বাইরে গিয়ে আন্দোলন করা, যতক্ষণ না পর্যন্ত পিটিআই নেতাকে মুক্তি দেয়া হয়। ইমরান খানের মুক্তির দাবিতে কড়া বার্তা দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। তার সরকার প্রদেশটিতে কোনো সামরিক অভিযান সমর্থন করে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। আয়োজকদের দাবি শুধু খাইবার পাখতুনখোয়া নয়, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, গিলগিত বালতিস্তান ও আজাদ কাশ্মীর থেকেও ব্যাপক সমাগম ঘটেছে সমর্থকদের। 2018 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সাবেক ক্রিকেটার ইমরান খান, কিন্তু ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক খারাপ হলে 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে তাকে অপসারণ করা হয়। 2023 সালের মে মাসে তার গ্রেফতার ঘিরে দেশজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ, যার দায়ে পিটিআই এর উপর নেমে আসে কঠোর দমন নীতি। ইমরান খানের দাবি, তার বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেনাবাহিনীর মদদেই পিটিআই ভাঙার চেষ্টা চলছে। এরই মধ্যে শত শত নেতাকর্মী ও পার্লামেন্ট সদস্য 2023 সালের বিক্ষোভ সংশ্লিষ্ট অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। 2024 সালের জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে উত্থান হয় পিটিআই এর। তবে দলটির অভিযোগ, ভোট কারচুপির কারণে আরও আসন থেকে বঞ্চিত হয়েছে তারা। শেষ পর্যন্ত অন্যান্য দল মিলে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অবশ্য নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। সপ্তাহ ব্যবধানে সরকার বিরোধী বিক্ষোভে আবারও রণক্ষেত্র পেরু। শনিবারও প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে সরকারের বিরুদ্ধে সড়কে নামেন শত শত মানুষ। সহিংসতা ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জানা গেছে, পেরুর বিক্ষোভের নেতৃত্বেও রয়েছে জেনজি। এদিকে 3 নারীকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা। সরকারের বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ তুলে বিক্ষোভ হয়েছে হাঙ্গেরিতেও। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু অপরাধী ও ভাড়াটে খুনিদের ধরতে তারা ততটা সক্রিয় নয়। আমরা পরিবর্তন আনতে চাই, যেন আগামী 5 বছরের মধ্যে 10 থেকে 13 বছর বয়সীদের সড়কে নামতে না হয়। আমাদের সন্তানদের ভালো দেশে বড় করতে চাই। গত শনিবার পেরুর পার্লামেন্টে একটি নতুন আইন পাশের জের ধরেই মূলত দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়েছে 18 বছরের বেশি বয়সীদের কোনো একটি পেনশন প্রদানকারী সংস্থার সঙ্গে বাধ্যতামূলক যুক্ত হতে হবে। দেশটির অনেক তরুণেরই যেখানে কর্মসংস্থান নিশ্চিত নয় বলে দাবি আন্দোলনকারীদের। তাছাড়াও বলুয়ার্তে সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতি, অর্থনৈতিক অনিশ্চয়তা ও অপরাধ প্রবণতা বাড়া নিয়েও দেশটির জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধে আগে থেকেই অসন্তোষ ছিল। এদিকে আর্জেন্টিনায় 3 নারীকে হত্যার ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজধানী বুয়েনোস আইরেসের সড়কে হত্যা শিকার নারীদের পরিবারের সদস্যদের নেতৃত্বে র্যালি নিয়ে বের হন হাজার হাজার মানুষ। রাজধানীর পাশাপাশি বিভিন্ন প্রদেশেও আন্দোলন করেছে বাসিন্দারা। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়ে মাদক পাচার নিয়ে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করছেন দেশটির পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে ওই 3 নারীকে হত্যার আগে নির্যাতনের তথ্য উঠে এসেছে। এদিকে হাঙ্গেরিতে ঐতিহাসিক একটি স্থাপনা সংস্কারকে কেন্দ্র করে সরকারের বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ তুলে শনিবার কমপ্লেক্সের ফটকের বাইরে সমবেত হন বহু মানুষ। রাজধানী বুদাপেস্টের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই স্থাপনাটিকে দুর্নীতি ও অনিয়মের প্রতীক হিসেবে মনে করছেন বিক্ষোভকারীরা। তবে স্থাপনাটি পূর্বপুরুষের দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রী। নাসরিন রুমি, সময় সংবাদ। ভিয়েতনামে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন বুয়ালুই। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। বিভিন্ন বিমানবন্দর বন্ধ করেছে ভিয়েতনাম সরকার। আবহাওয়া দফতর জানায়, ঘন্টায় 133 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঝড়টি, যা মধ্যাঞ্চলের প্রদেশগুলোতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে। ফিলিপিন্সের পর এবার শক্তিশালী টাইফুন বুয়ালুয়ের কবলে ভিয়েতনাম। স্থানীয় সময় রোববার দেশটির কোয়াংত্রি প্রদেশে তীব্র ঝড়ের মধ্যে আটকে পড়া জেলেদের নৌকা উদ্ধারে নামে ফায়ার সার্ভিস ও সেনারা। ভিয়েতনামের ভূখণ্ডের প্রবেশের আগেই ঝড়টির কেন্দ্রে বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 133 কিলোমিটার বলে জানায় ভিয়েতনামের আবহাওয়া দফতর।
দা নাং এ শহরে প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টির কারণে বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলের প্রদেশগুলো থেকে হাজার হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। বন্ধ রাখা হয় 4টি গুরুত্বপূর্ণ উপকূলীয় বিমানবন্দর, যার মধ্যে দা নাং আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। বহু ফ্লাইট বাতিল ও পুনর্নির্ধারণ হয়েছে। বাতাস ও বৃষ্টির কারণে ব্যাহত হয় যান চলাচলও। ভিয়েতনামের আবহাওয়া দফতর জানায়, স্থানীয় সময় সোমবার দুপুরে মধ্যাঞ্চলের তীরবর্তী প্রদেশগুলোতে আঘাত হানতে পারে বুয়ালুই। প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে নদীর পানি 9 মিটার পর্যন্ত বাড়তে পারে। এতে প্লাবন ও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ ধরনের শক্তিশালী ঝড়ের সংখ্যা বাড়ছে। এদিকে তাইওয়ানের হুয়ালিয়েনে এখনও কাটেনি রাগাসার তাণ্ডব। বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে গেছে, আর ঝড়ের কারণে সৃষ্ট তীব্র ঢেউ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বাঁধ ধসের ফলে নদীর পানি ঢুকে পড়েছে শহরের ভেতর। উদ্ধারকর্মীরা রাতভর পানির মধ্যে ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। কখনো কখনো ভারী যন্ত্রপাতি যেমন এক্সকাভেটর ব্যবহার করে আহতদের নিরাপদে সরাচ্ছেন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের ঐতিহাসিক এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত রেমিটেন্স যোদ্ধারা। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়া ও প্রবাসীদেরকে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন তারা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। প্রায় কোটিরও বেশি বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে আছেন বিশ্বের বিভিন্ন দেশে। রেমিটেন্স যোদ্ধা কিংবা উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানো কেউই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি আজ পর্যন্ত। স্বৈরাচার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরে হতে পারে তফসিল ঘোষণা। এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ প্রত্যাশিত ভোটদানের সুযোগ থাকছে এবার। ইসির ওয়েবসাইটে প্রবাসীদের ভোটদান পদ্ধতির 2টি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ঐতিহাসিক এই সিদ্ধান্তে খুশির জোয়ার প্রবাসীদের মধ্যে। যাদের রেমিটেন্সে দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে, তাদের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে বলে মনে করেন তারা। ভোট একটা নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার প্রয়োগের মাধ্যমে আমরা যদি বাংলাদেশে আমাদের যেরকম কাঙ্ক্ষিত পরিবর্তন চাই, সেই পরিবর্তন উপযোগী যে সরকার যদি গঠন করতে আমরা কোনো ভূমিকা রাখতে পারি, এটা অবশ্যই আমরা খুবই পজিটিভলি দেখব। আমি কখনো ভোট দিতে পারিনি, তো এই ক্ষেত্রে বর্তমান গভর্নমেন্ট আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি এই দিক দিয়ে যে আমাদেরকে ভোট দেওয়ার অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। প্রবাসী থেকে আসলে দেশে ভোট দিতে পারবো, এটা খুবই একটা আনন্দকর বিষয়। সুন্দরভাবে ভোট হয়নি, এটা আমরা একটা কাইন্ড অফ বঞ্চিত ছিলাম, কিন্তু এখন যখন জানলাম যে আমাদের এই সুযোগটা আসতেছে, আমরা আসলে এটাকে সাধুবাদ জানাই। প্রবাসে ভোটাধিকার প্রয়োগের এই সুযোগ দেশের রাজনৈতিক প্রক্রিয়া ও দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার মাধ্যম বলে মনে করেন রাজনীতি সচেতন শিক্ষার্থীরা। এই সুযোগটা আমাদের জন্য খুবই দরকার ছিল। আমার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। বিদেশ থেকেও এইভাবে এই সুযোগটা আমরা নিতে পারতেছি, এটা খুবই আনন্দের একটা বিষয় সবার জন্য। নিবন্ধনের জন্য প্রবাসীকে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর লগ ইন করে অ্যাকাউন্ট তৈরি ও পরবর্তী ধাপে ভোটদানের সুযোগ মিলবে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ইতালির রোমে প্রজাতিক খাদ্য উৎসব অনুষ্ঠিত। বাংলাদেশকে ভিন দেশিদের মাঝে তুলে ধরলেন প্রবাসী কিশোরীরা। বাংলাদেশিদের প্রশংসায় ইতালীয়রা। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের স্টলে সাজানো রয়েছে নানা খাবার। বিভিন্ন দেশের নাগরিকরাও উপস্থিত ছিলেন ইতালির রোমে অনুষ্ঠিত এই খাদ্য উৎসবে। স্টল ঘুরে ঘুরে পছন্দের খাবার কিনে খেয়েছেন তারা। বাংলাদেশি খাবার এবং বাংলাদেশের শিশু কিশোরদের পরিবেশনায় দেশের শক্তিশালী সংস্কৃতির প্রশংসা করেন তারা। বাংলাদেশের একটি শক্তিশালী সংস্কৃতি রয়েছে, তাদের চমৎকার খাবার আমাদের ভালো লেগেছে। বিশেষ করে সমুচা, মাংস এবং রাইস খেয়ে আমি খুবই সন্তুষ্ট। ইতালি সহ বিদেশিদের মাঝে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরতে পেরে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরাও। ইতালিয়ান এবং বিভিন্ন দেশের মানুষরা এসে আমাদের খাবার টেস্ট করছে, তারা খুব প্রশংসা করেছে। ইতালিয়ান মাটিতে আমাদের বাঙালি সংস্কৃতিটা তুলে ধরেছে, এটার জন্য আমার খুবই ভালো লাগছে। বহুজাতিক এই খাদ্য উৎসব উপলক্ষে ইমিগ্রেশন নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল, যা দেখে উল্লাস প্রকাশ করেন সবাই।
বহুজাতিক এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে মুলাতি। 3 দিনব্যাপী আয়োজনটি রোববার শেষ হয়। সময় সংবাদ, ইতালি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক আতশবাজি উৎসব। এবারে দক্ষিণ কোরিয়া সহ ইতালি এবং কানাডাও এই আতশবাজি উৎসবে অংশ নেয়। উৎসবটি দেখতে সিউল হান নদীর তীরে জড়ো হন 10 লাখেরও বেশি মানুষ। এদিকে উৎসবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর হুমকি দিয়ে সামাজিক মাধ্যমে হুমকি দেয় এক যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। লাইট অফ টুগেদার বা একসঙ্গে আলোকিত হওয়ার প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রতি বছরের মতো এবারও দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আকাশে নানা রঙের আতশবাজির ঝলকানি। শনিবার দক্ষিণ কোরিয়া, ইতালি ও কানাডা এই 3 দেশের সমন্বয়ে সিউলে হয়ে গেল আন্তর্জাতিক আতশবাজি উৎসব। আকাশে রং বেরঙের আতশবাজির শব্দের সঙ্গে প্রতিধ্বনিত হয় দর্শকের ভাত ভাঙা উচ্ছ্বাস। ইতালির ফিয়াট লাক্স ও কানাডার সুপার হিরোজ একসঙ্গে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর কোরীয় দল দেশব্যাপী জনপ্রিয় নিবর্ষণ কে পপ ডেমন হান্টার্সের একটি মিউজিক ভিডিও কয়েকশো আতশবাজির সমন্বয়ে প্রদর্শন করা হয়। সিউলের হান নদীর তীরে উৎসবটি উপভোগ করতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে 10 লাখেরও বেশি মানুষ জড়ো হন। শুধু পছন্দের জায়গা থেকে আতশবাজির বর্ণিলাল উপভোগ করার জন্যই অনেকেই উৎসব শুরুর বেশ কয়েক ঘন্টা আগেই চলে আসেন। দর্শকের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় 4000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিউলের আতশবাজি উৎসবের শুরুর আগে সন্ত্রাসী হামলার হুমকি দেয় 30 বছর বয়সী এক যুবক। রোববার সিউল মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। সমুদ্রের তীর ঘেঁষে ভঙ্গুর কাঠামো নিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাড়িতে ভিড় করেছে একদল শ্বেতশুভ্র ভাল্লুক। তাদের কেউ শুয়ে আছে মেঝেতে, কেউ বা সবুজ মাঠে খেলায় মতো। রাশিয়ায় একটি পরিত্যক্ত গবেষণা স্টেশনে এই চিত্র দেখা যায়, যেখানে নিশ্চিন্তে বসবাস করছে তারা। চারিদিকে শুনশান জনমানবহীন এক প্রান্তর। পাহাড় সমুদ্রের মিশেলে রাশিয়ার দিগন্ত বিস্তৃত এই এলাকায় রয়েছে পরিত্যক্ত সোভিয়েত গবেষণা স্টেশন, যা দখল করে দিব্যি বসবাস করছে শ্বেতভাল্লুকের দল। ট্রাভেল ব্লগার ভাদিম মাখরোভের ড্রোন ভিডিওতে এ দৃশ্য ধরা পড়ে। রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলে চুকচি সমুদ্র এলাকার কলিউচিন দ্বীপে ভাল্লুকের বিচরণ দেখতে গ্রীষ্মের শেষ দিকে এই ভিডিও করেন তিনি। ভিডিওতে নানা ভঙ্গিতে পরিত্যক্ত ভবনটিতে দেখা মেলে এইসব শ্বেত ভাল্লুকের, যাদের কোনোটাকে আবার ড্রোন ধরার জন্য হাত বাড়াতেও দেখা যায়। কেউ কেউ আপন মনে মেতে থাকে খেলায়। 3 দশক আগে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে পরিত্যক্ত একটি গ্রামে গড়ে ওঠা এ গবেষণা স্টেশন ছেড়ে চলে যান বিজ্ঞানীরা, যেখানে এখন শ্বেত শুভ্র ভাল্লুকের বিচরণ। নাসরিন রুমি, সময় সংবাদ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটি আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বেইপান নদীর ওপর 625 মিটার উঁচু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ মাত্র 2 মিনিটে গভীর উপত্যকা পেরোনোর সুযোগ করে দিয়েছে, যেখানে আগে সময় লাগত 2 ঘন্টা। 3 বছরের নির্মাণ কাজ শেষে রোববার সকাল থেকে চালু হয় হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। 2890 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি 1420 মিটার মূল স্প্যান নিয়ে গড়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম স্টিল ট্রাস গার্ডার সাসপেনশন ব্রিজ হিসাবে। 625 মিটার উচ্চতায় ঝুলন্ত এই সেতু সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের চেয়ে প্রায় 9 গুণ উঁচু। এর আগে রেকর্ড ছিল 2016 সালে চালু হওয়া বেইপান নদীর আরেকটি সেতুর দখলে, যার উচ্চতা ছিল 565 মিটার। সেতুটি নির্মাণে ব্যবহৃত হয়েছে স্যাটেলাইট নেভিগেশন, ড্রোন ও স্মার্ট মনিটরিং সিস্টেম। প্রকল্পটি এরই মধ্যে 21টি প্রযুক্তিগত প্যাটেন্ট পেয়েছে। শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, পর্যটন সুবিধাও যুক্ত করা হয়েছে সেতুর সঙ্গে। কাজ ঘেরা পর্যবেক্ষণ হল, স্কাই ডাইভিং, বাঞ্জি জাম্পিংয়ের মতো বিনোদন সুবিধা এবং সেতুর ক্যাফে পর্যটকদের জন্য আকর্ষণীয় সংযোজন। গুইঝৌ প্রদেশে এরই মধ্যে 30,000-এর বেশি সেতু নির্মাণ করেছে চীনা সরকার, যার মধ্যে বিশ্বের 3টি সর্বোচ্চ সেতু রয়েছে। বর্তমানে বিশ্বের 100 উঁচু সেতুর প্রায় অর্ধেকের অবস্থান এই প্রদেশেই। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
ইসরায়েলের বর্তমান নীতি নিজ নাগরিক এবং বন্দীদের জন্য বিপজ্জনক, মন্তব্য ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। গাজায় প্রাণ গেল আরও ৪১ ফিলিস্তিনির, খাদ্য ও পানির তীব্র সংকট। 10 বছর বিরতির পর ইরানের ওপর ফিরল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। বিদেশে থাকা সম্পদ জব্দ, প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের হুঁশিয়ারি। এবং যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জায় গুলি ও অগ্নিসংযোগে নিহত 4, আহত 8 জন। হামলাকারীর আত্মহত্যা। নর্থ ক্যারোলাইনায় বন্দুক সহিংসতায় 3 জনের প্রাণহানি। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ তাসনিম। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।